নতুন স্বপ্ন আর উদ্যমে দোরগোড়ায় বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বিরাম নেই ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে। চুয়াডাঙ্গায় কৃষি বিভাগের ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আশপাশের 16টি ইউনিয়ন আওতায় নিয়ে শিগগিরই বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিধি। অন্তর্বর্তী সময়ে জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন বঞ্চিত থাকার আশঙ্কা। এবং পর্যটকদের জন্য বান্দরবানের স্বতন্ত্র ট্যুরিজম অঞ্চল গড়ে তুলছে সরকার। অত্যাধুনিক আবাসন ব্যবস্থা সহ থানচিতে নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। পুরনোকে পেছনে ফেলে সব না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে নতুন স্বপ্ন আর উদ্যমে দোরগোড়ায় প্রত্যাশার আলোয় রাঙানো আরেকটি বছর। দিবসটিকে বরণ করে নিতে ব্যস্ততা বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে সার্থক করে তুলতে চালু করা জুড়ে চলছে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের জোর প্রস্তুতি। ইতোমধ্যে বড় বড় কাঠামো থেকে শুরু করে মুখোশ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানালেন আয়োজকরা। বিস্তারিত সাদি আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন এস সালাউদ্দিন। চারিদিকে কাঁচা রঙের গন্ধ আর সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতেই চোখে পড়ল বাহারি রঙের পাখি, ফুল, হাতি, লক্ষ্মী, পেঁচা, বাঘসহ লোকজ নানা বিষয়ে আঁকা সরাচিত্র আর মুখোশ। প্রত্যেকেই গভীর মনোযোগে তুলির আঁচড় টানছেন বিভিন্ন নকশাকর্মে। অল্প কিছুদিন সময় দিন বাকি, তো এখন দিন রাত সব মিলিয়ে কাজ করছি আর কি। সময় তো নাই, সেহেতু আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি, সো হয়ে যাবে। সারাদিন তো হয়ই কাজ, রাত্রেও হয় কাজ। উপলক্ষটা যেন শুধুমাত্র বৈশাখ নয়, এই আয়োজনটি একই সাথে নতুন পুরনো সবার মিলন মেলাও বটে। আর তাই তো প্রাণের টানে প্রাক্তনরাও প্রতিদিনই ছুটে আসেন এখানে। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না আর কি। মঙ্গল শোভাযাত্রার কাজের সময় সবাই চলেই আসে। বৈশাখ আসলে সিনিয়র জুনিয়র সবার, চারুকলার শুধু রানিং স্টুডেন্টদের না। উপলক্ষটা আসলে শোভাযাত্রা, এই কারণে শত ব্যস্ততার মধ্যেও আমরা এখানে আসি, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে 2 দশকেরও আগে যে শোভাযাত্রার প্রচলন, তা এখনো অপূর্ণই রয়ে গেছে বলে আক্ষেপ উদ্যোক্তাদের। আমরা দেখেছি মুহররমের সময় শোভাযাত্রা হতো, আমরা দেখেছি জন্মাষ্টমীর শোভাযাত্রা হতো, কিন্তু এগুলো ধর্ম বা সম্প্রদায় বিশেষে। মঙ্গল শোভাযাত্রার সবথেকে পজিটিভ দিকটা হচ্ছে সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। বাংলা 1395 থেকে 1422, সময়ের পালে হাওয়া কিছু কম বদলায়নি। 27 বছর আগে যে উৎসবের শুরুটা হয়েছিল কয়েকজন উদ্যমী তরুণ আর শিক্ষকের হাত ধরে, সেই শোভাযাত্রাই আজ দেশের আনাচে কানাচে প্রধানতম উৎসবে পরিণত হয়েছে। আর তাই প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে চারুকলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাদি আফরিন, সময় সংবাদ, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে এখন সাজ সাজ রব। সবাইকে উৎসবের রঙে রাঙাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন এ শিল্পের কারিগররা। গরম আবহাওয়ার কারণে এবার সুতির কাপড়ের ওপর গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। মেশিনের খটখট শব্দে রাত দিন নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পের কারিগররা। পহেলা বৈশাখে রঙিন পোশাকে রাঙাতে কেউ করছেন কাটিং, কেউ ব্লক, আবার কেউ বা করছেন স্ক্রিন প্রিন্টের কাজ। তার শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই বুটিক শিল্পের কারিগরদের। বৈশাখের সামনে রাত দিন আমরা না ঘুমিয়ে কাজ করতেছি, নতুন নতুন ডিজাইন আমরা সেলাই করি। বাহারি ডিজাইনে নানা রঙের শিল্পীরা কাপড়ের উপর ফুটিয়ে তুলেছেন বিচিত্র সব নকশা। উৎসবপ্রিয় বাঙালির চাহিদার কথা মাথায় রেখে কারিগররা তৈরি করছেন বৈশাখী পোশাক। ব্লকের চেয়ে স্ক্রিন প্রিন্টের ডিমান্ড একটু বেশি, ক্লায়েন্টের চাহিদা বেশি, তাই আমরা স্ক্রিন প্রিন্টটাকে একটু বেশি ডেভেলপ করতেছি। নতুন নতুন চাহিদাগুলো আমরা যেন পূরণ করতে পারি, স্টাইল করে আমরা চেষ্টা করতেছি। কারিগরদের তৈরি কাপড়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো যেন আরো রঙিন হয়ে উঠেছে। এবার বৈশাখের পোশাকে নতুনত্ব আনতে লাল সাদার পাশাপাশি থাকছে নানা উজ্জ্বল রঙের সমাহারও। পয়লা বৈশাখ মানেই বুঝতাম শুধুমাত্র সাদা লালের প্রাধান্য, কিন্তু আমরা যারা ডিজাইনার আমরা এটাকে একটু চেঞ্জ করে এখন এটাকে অনেক রঙের সমাহার নিয়ে এসেছি। যেমন ধরেন লালের সাথে কমলা, হলুদ, সবুজ, ম্যাজেন্টা,
এইসব কালারগুলো এসছে, এবং অবশ্যই সাদাকে ঘিরে। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 30টিরও বেশি বুটিক হাউস রয়েছে, আর শোরুম রয়েছে 300-রও বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা নববর্ষের উৎসব সামনে রেখে জমে উঠেছে রাজধানীর কেনাকাটাও। এই মুহূর্তে বেইলি রোডে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমি রাজধানীর বেইলি রোডে দাঁড়িয়ে আছি। বেইলি রোডের যে বিপণী বিতানগুলো, এখানে কিন্তু সকাল থেকেই ক্রেতা সাধারণ কিন্তু আসছেন এবং পহেলা বৈশাখের যে কেনাকাটা, সেই কেনাকাটা কিন্তু করছেন। আমার পেছনে দেখতে পাবেন পহেলা বৈশাখ উপলক্ষে আসলে নানান রঙের, নানান ডিজাইনের পোশাক কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি আসলে নারীদের কিছু পোশাক আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে রাজধানীর বেইলি রোডে সাধারণত আমাদের যে দেশীয় ঐতিহ্যের মিশেলে যে পোশাকগুলো বা বুটিক হাউসগুলো, সেগুলোর কিন্তু বেশ কিছু শোরুম এখানে রয়েছে এবং তারা কিন্তু এবারের বৈশাখ উপলক্ষে কিন্তু নানান ধরনের এবং নানান রঙের বৈচিত্র্যময় পোশাক কিন্তু তারা নিয়ে এসেছেন। শাড়ি, সালোয়ার কামিজ থেকে শুরু করে বাচ্চাদের পোশাক এবং ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, এই সব ধরনের পোশাক কিন্তু এখানে আছে। আর এখানে আমি যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে আজকে যেহেতু শুক্রবার এবং 14ই এপ্রিল যে বাংলা নববর্ষের যে প্রথম দিন, সেই প্রথম দিনটি উপলক্ষে কিন্তু আজকে নগরবাসীর কেনাকাটার যে একটা ধুম পড়ে যাওয়ার কথা, সেই প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে এখানে যারা অংশগ্রহণ, মানে বিক্রেতা আছেন, প্রতিষ্ঠান আছেন, তারা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে আজকে সারাদিন অপেক্ষায় আছেন, ক্রেতার অপেক্ষায় আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নারীদের পোশাক সাদা, লাল এবং বিভিন্ন রঙের মিশেলে কিন্তু নারীদের পোশাক। আমরা আরেকটি বিপণী বিতান আপনাদেরকে দেখাতে চাই। এখানে সাধারণত সব বয়সী মানুষের এবং সব ধরনের পোশাক কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে বাচ্চাদের পোশাকও রয়েছে এবং এখানে বিপণী বিতান যারা এখানে আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের সাথে কিন্তু কথা বলে আমরা জেনেছি যে এবারের বৈচিত্র্য, যেটা সাধারণত পহেলা বৈশাখের যে রং থাকে সাদা কালো, সেই সাদা কালোর যে চিরাচরিত গণ্ডি, সেটি থেকে বেরিয়ে কিন্তু হরেক রকমের রঙের ব্যবহার হয়েছে এবং সাধারণত ডিজাইনগুলোতে বাংলার ঐতিহ্য সেগুলোই কিন্তু বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে ক্রেতাদের সাথেও আমি কথা বলে জেনেছি যে এবারে আসলে পহেলা বৈশাখ একটি বাড়তি আনন্দের কারণ হয়েছে, কারণ অনেক সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু এবার যে বোনাস সেটি কিন্তু দিয়েছে। তো সেই কারণে আসলে কিছু বাড়তি টাকা মানুষের হাতে থাকার কারণে কিন্তু এবার আসলে কেনাকাটাতেও বেশ একটি বাড়তি জোয়ার এসেছে। তো আসলে রাজধানীর বেইলি রোডে সকাল থেকেই কিন্তু কেনাকাটার জন্য ক্রেতারা কিন্তু আসছেন এবং দিন বাড়ার সাথে সাথে এই বিক্রি কিন্তু আরো বাড়বে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজধানীর বেইলি রোড থেকে বাংলা নববর্ষের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। দেখছেন সময় সংবাদ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম, হাতে ফেলে বোনাসটা। নিলে নতুন কানেকশন, শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আলম আশরাফের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শনা পৌর ভবনের পেছনে 2,41 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা বা কঞ্চি ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায়
এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা। নিজে হাতুড়ি দিয়ে ভেঙে দেখি যে হ্যাঁ চারটা মানে বেরিয়ে গেছে, বাঁশের ওইটা বেরিয়েছে। রডের বদলে বাঁশের চটা দিয়ে ঢালাই করা হচ্ছে। তো আমরা আসার পরপরই দেখলাম যে হ্যাঁ সত্যি বাঁশের চাটা দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে। এইখানে ত্রুটি স্যার ফিজিক্যালি এটাই স্যার, আর আমার কনফিডেন্স এবং যদি কোনো প্রবলেম কারোর দ্বিধাবোধ হয় বা সংকোচবোধ হয় আমি সেখানে চ্যালেঞ্জ করতে পারি। চিপসি দিয়েছে কিন্তু ছোট না, একদম ছোট, যেটাকে সুরকি বলে, ওইটা হয়ে গেছে, ওইটার পরিমাণটা বেশি হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে ঘটনাটি ঘটেছে আসলে সত্য। এখানে ওই যে লুপের যে রডের পরিবর্তে যে মানে বাঁশের পুঞ্জি ব্যবহৃত হয়েছে, তদারকি অবহেলা এটা হয়েছে। এটার যথাযথ তদন্ত হওয়া উচিত এক্সপার্টিস দিয়ে, এবং তার শাস্তি হওয়া দরকার যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে। ৩,৭৫০ বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ভবনের ৭০% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। আশপাশের 16টি ইউনিয়ন আওতায় নিয়ে শিগগিরই পরিধি বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের। বর্তমান জনপ্রতিনিধিদের আশঙ্কা, কাগজে কলমে নগর ভবনের আওতায় এলেও দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকতে পারে নতুন যোগ হওয়া এলাকাগুলো। অন্তর্বর্তী সময়ে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে এমন আশঙ্কা তাদের। তবে স্থানীয় সরকার কর্তৃপক্ষের দাবি, নাগরিক সুবিধা নিশ্চিত করতেই ইউনিয়নগুলোকে আওতাভুক্ত করা হবে। মিজানুর রহমান খবরের রিপোর্ট। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সংলগ্ন অবস্থান হলেও ইউনিয়ন পরিষদের অধীনে আছে 16টি এলাকা। রাস্তাঘাট, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোতে নগরায়ন হচ্ছে অপরিকল্পিতভাবে। জেলা প্রশাসনের দাবি, অবকাঠামো, জনসংখ্যা, শিক্ষিতের হার সহ বিভিন্ন মানদণ্ডে ইউনিয়নগুলো সিটি কর্পোরেশনভুক্ত হওয়ার যোগ্য। এই ডিলিমিটেশনের মাধ্যমে সিটি কর্পোরেশন নতুন কতগুলো ওয়ার্ড পাবে। 2020 সালের আগে নতুন করে নির্বাচন না হওয়ায় ওয়ার্ডগুলো অভিভাবকহীন থাকবে বলে কিছুটা শঙ্কায় রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কারণ এখানে জমি জমা বিক্রি হয়, ওয়ারিশ সনদ লাগে, চারিত্রিক সনদ লাগে, অনেক জন্ম নিবন্ধন, প্রচুর আমাদের এলাকার অনেক জনগণের অনেক কষ্ট হবে। কবে নির্বাচন হবে তাও অনিশ্চিত। আগামী কর্পোরেশন নির্বাচনের সময় হবে না কোনো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে তাও জানি না। যদি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে, আমি মনে করি যে আমাদের যে চলমান কাজের যে গতি, এটা স্তম্ভিত হয়ে যাবে। যদি সে আগের ধ্যান ধারণার মতো থাকে, নাম তো আর সিটি কর্পোরেশন দিয়ে লাভ নাই, সবাই দরকার ইউনিয়ন পরিষদ। আমি আশা করি সিটি কর্পোরেশনের সুনাম সিটি কর্পোরেশনের রক্ষা করুন, মানুষ এতে সহযোগিতা করবেন। স্থানীয় সরকার কর্তৃপক্ষের আশ্বাস, অন্তর্বর্তী সময়ের জন্য প্রয়োজনে পূর্ববর্তী জনপ্রতিনিধিদের বহাল রাখা হবে। আমরা সুলতানগঞ্জের অভিজ্ঞতায় দেখেছি যে বিলুপ্ত ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে এবং সিটি কর্পোরেশন তার উন্নয়ন কর্মকাণ্ড কন্টিনিউ রেখেছিল। কয়েকটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনো পুরোপুরি শহরের অবয়ব পায়নি। এসব জায়গায় অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং পরিকল্পিত নগরায়নের দাবি জানান স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সিলেট বিভাগে ইউনিয়ন পরিষদের 3য় দফায়ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রার্থী ও ভোটারদের। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে কমিশন। বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন চুরির ঘটনা তদন্তে ব্যাংকটির কম্পিউটার সিস্টেমে সন্দেহজনক যে ম্যালওয়্যার পাওয়া গেছে তার মাধ্যমে মিশরে তথ্য পাঠানো হয়েছে, একথা জানিয়েছেন ঘটনা তদন্তকারী দলের প্রতিনিধি সিআইডির এডিশনাল ডিআইজি শাহ আলম। বৃহস্পতিবার ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ফিলিপাইনের সংবাদ মাধ্যম ABS-CBN। এতে শাহ আলম জানান, বাংলাদেশ ব্যাংকের মেইন সার্ভারে পাওয়া ওই ম্যালওয়্যার অর্থ চুরির ঘটনার আগে 7 ঘন্টারও বেশি সময় ধরে মেইলের মাধ্যমে মিশরে তথ্য পাঠিয়েছে। ঘটনার সময় কে ওই মেইল ব্যবহার করেছেন তা শনাক্ত করতে মিশরের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এই ম্যালওয়্যার পাওয়ার ঘটনা তদন্ত কার্যক্রমকে আরও জটিল করে ফেলেছে বলেও উল্লেখ করা হয় সংবাদ মাধ্যমটিতে। সুইফট সিস্টেম হ্যাকের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি হয়নি বলে জানিয়েছে কোডের মাধ্যমে আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সুইফট। গতকাল ফিলিপিন্সে এক সংবাদ সম্মেলনে সুইফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী আলিয়ান রয়েস জানান, এত বড় অঙ্কের অর্থ চুরির সঙ্গে সুইফটের সিস্টেমে ত্রুটি বা হ্যাকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি বলেন যে ব্যাংকের দ্বারা এ লেনদেন পরিচালিত হয়েছে চুরির দায় ওই ব্যাংকেরই। তিনি জানান সুইফটের নিজস্ব মনিটরিং ব্যবস্থা আছে, যার মধ্যে প্রতিদিনের লেনদেন সহ যে কোনো ধরনের ত্রুটির রেকর্ড থাকে। এ কারণে সুইফট সিস্টেমের লেনদেনের বিষয়ে নিরাপত্তা আরও জোরদারের কোনো কারণ নেই বলেও জানান আলিয়ান। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, র্যাব পুলিশ এখন হত্যাবিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অর্থনীতিকে দেউলিয়া করে জনগণকে চরম দুর্বিপাকে ফেলার পরেও কেউ যাতে প্রতিবাদী হতে না পারে, তার জন্যই পুলিশকে দেওয়া হয়েছে অপরিসীম ক্ষমতা। পুলিশ র্যাব এখন বাংলাদেশে হত্যাবিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। অন্যথায় গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সিলেট বিভাগে ইউনিয়ন পরিষদে দুদফা শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পর তৃতীয় দফা নিয়েও বেশ আশাবাদী প্রার্থী, সমর্থক ও ভোটাররা। 23 এপ্রিল বিভাগের 4 জেলার 7টি উপজেলার 62টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন রয়েছে কঠোর অবস্থানে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 23 এপ্রিল অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। 22 ও 31 মার্চ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় দফায় সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ ফুরফুরে মেজাজে আছেন সবাই। ভোটার ও প্রার্থী উভয়ই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার ব্যাপারে আশাবাদী। নির্বাচন দিচ্ছেন মানুষের উৎসাহ আরো দলীয় নির্বাচনে আরো উৎসাহ বাড়িছে। আশা করি শান্তিপূর্ণ হবে, নিষ্পাটে সব ভোটার জনতাপুর ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীকের চেয়ে যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার ব্যাপারে ভোটারদের আগ্রহ বেশি। যে প্রার্থী এলাকার উন্নয়ন কাজ করবে সেই প্রার্থীকে আমরা নির্বাচিত করব। এলাকাত কাজ করব, যোগ্যতা মানুষ এও মনে হয় বেশি নিব। তবে দলীয় প্রতীকে নির্বাচনের সুফলের কথা বললেন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপ নিয়েছে, যে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য, আমার বিশ্বাস এটা উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ নেবে। স্থানীয় প্রশাসন একটি আদালত, এখানে অনেক মানুষের ভিতরে কথা হচ্ছে যে আমাদের মাঝে যদি যেভাবে মানুষের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা কি বিচার কি সঠিক পাবো কি পাবো না। সিলেট বিভাগের শীর্ষ এই নির্বাচন কর্মকর্তা জানালেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে তারা কঠোর অবস্থানে। নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন কিংবা নির্বাচনের জন্য যে কোনো কর্মকর্তার যদি এবার দায়িত্বের প্রতি কোনো অবহেলা কিংবা দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটে, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 23 এপ্রিল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার 15টি, সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার 26টি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার 14টি এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় মোদি, তৃণমূলের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতার অভিযোগ, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের সমালোচনায় মমতা। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় এই দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চিনি ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং 3 জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকায় রেফার করা হয়। ফরিদপুরে পৌরসভার 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ভোরে ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকে কাজে বের হন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী মানিক ও ভরত। দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে রাখে। সকালে খবর পেয়ে শত শত পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় নেমে আসে। তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে স্বতন্ত্র একটি ট্যুরিজম অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে থানচিতে সীমান্ত অবকাশ নামে বিশেষ কেন্দ্র গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেখানে তৈরি করা হচ্ছে পর্যটকদের জন্য অত্যাধুনিক আবাসন ব্যবস্থা। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে বিজিবির তল্লাশি চৌকিও। থানচি ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৪,৪৮০ বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবন পার্বত্য জেলায় মাত্র ১,৭০০ কিলোমিটার সমতল ভূমি হলো, বাকি ২,৫০০ বর্গ কিলোমিটার ভূমিতে রয়েছে বান্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়, নদী, বৃক্ষরাজি সবে রয়েছে বান্দরবনে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড়, কেওকাডং। কিন্তু বিনোদনের এত কিছু থাকার মাঝেও পর্যটকদের সমস্যার অন্ত নেই। পাহাড়ের মাঝখান দিয়ে উঁচু নিচু ঢালের উপর দিয়ে আগাছাভাবে আসাটা, এটা যেটা না দেখবে সে বুঝতে পারবে না। থাকার তো মানে একটু সমস্যা, এটা যদি ই করে আর একটু সিকিউরিটি একটু ঘাটতি আছে। এই অবস্থায় বান্দরবন পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজম হাব গড়ে তুলতে চায় সরকার। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে থানচিতে সীমান্ত অবকাশ নামে একটি বিশেষ অঞ্চল গড়ে তুলেছে বিজিবি। আমরা সীমান্ত অবকাশ নাম দিয়েছি যেটাকে, এইটাকে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে এইখানে এই পর্যটন শিল্পটাকে পুরাটাকে ছড়িয়ে দেওয়া। বিজিবির উদ্যোগে সীমান্ত অবকাশের কাজ শুরু হওয়ার পর থেকে পুরো এলাকার চিত্রই পাল্টে গেছে। পর্যটকদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এখানকার উপজাতিদের নিয়ন্ত্রিত বাজারগুলো। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল যেসব জায়গাগুলো আমরা সচরাচর আমাদের আলোচনায় আসেনি, সে সকল জায়গায়ও আপনার ভ্রমণের সুযোগ পাবেন। সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার আওতায়ই হবে। আমি মনে করি বাংলাদেশকে ভিন্নভাবে আবিষ্কার করতে সক্ষম হব। সীমান্ত অবকাশের অবস্থান সুউচ্চ পাহাড়ের উপরে হওয়ায় নিমেষে চোখে পড়ে বান্দরবান পার্বত্য জেলার সবগুলো পাহাড়। এখান থেকে পর্যটকরা যেতে পারেন আশপাশের সবগুলো পর্যটন কেন্দ্রে। চট্টগ্রাম শহর থেকে ৭৪ কিলোমিটার দূরে বান্দরবান সদর, এরপর আরো ৮২ কিলোমিটার দূরে অবস্থান এ বান্দরবানের থানচির। কিন্তু পর্যটকরা এখানে এসে থেমে থাকতে চায় না, তারা চলে যেতে চায় আরো গভীরে, আরো দুর্গমে। এরই প্রেক্ষিতে দেখা যায় নিরাপত্তা এবং আবাসন সংকট। আর এই অবস্থায় এখানে গড়ে তোলা হচ্ছে বিশেষ ট্যুরিজম হাব। বান্দরবনের থানচি থেকে কমল দে, সময় সংবাদ। যশোরে গত মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ে ২ জন নিহত ও শত শত ঘরবাড়ি সহ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। সর্বনাশা এ ঝড়ে উড়িয়ে নিয়ে যায় সদর উপজেলার দিনমজুর গোলাম মোল্লার বসতঘরও। সেই সঙ্গে নষ্ট হয়ে যায় তার কলেজ পড়ুয়া মেয়ে কেয়ার বই খাতা। দরিদ্র বাবার পক্ষে নতুন বই কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় তার উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার পথে। এ অবস্থায় কেয়ার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় যশোর সদর উপজেলার শত শত ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয় গাছপালা ও জমির ফসল। সর্বনাশে ঝড় থেকে রক্ষা পায়নি পতেঙ্গালী গ্রামের দরিদ্র গোলাম মোল্লার বাড়িটিও। আকস্মিক ঝড়ো হাওয়ায় তার মাথার উপর থেকে উড়ে যায় ঘরের ছাউনি। এতে আসবাবপত্রের সঙ্গে পানিতে ভিজে নষ্ট হয়ে যায় তার কলেজ পড়ুয়া মেয়ে কেয়ার বই খাতা। দিনমজুর বাবার পক্ষে নতুন বই কেনার সামর্থ্য না থাকায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মেধাবী ছাত্রী কেয়া। বই কেনার সামর্থ্য নেই, তারপর আমার সামনে পরীক্ষা, ঘরবাড়ি ভেঙে চুরে গেছে। এখন এই বিষয় নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। ঝড় বৃষ্টিতে আমার এই ঘর লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরের থেকে আমি খুব দুশ্চিন্তার ভিতরে রয়েছি। যখন এই মেয়েটার বই খাতা আমি কি করে কিনবো আর কি করে এই সংসার চালাবো। এই অবস্থায় কেয়ার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। এখন সবাই যদি পাশে দাঁড়ায়, তা খুব কষ্টের মধ্যে আছে, তার ইচ্ছুক আছে পড়াশুনো, কিন্তু তার বাপের সামর্থ্য নেই। ঘর দরজা ঠিক করতে তাকে অনেক কষ্ট হবে। তারা গরিব মানুষ, তাকে আয় রোজগার খুব কম, দিন আনা দিন খাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাতে এই বিষয়টাকে নিয়ে একটু দৃষ্টি লক্ষ্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং আমাদের যশোর জেলা থেকে বিভিন্ন সমর্থক গোষ্ঠী এবং বিভিন্ন বড় মানের লোকেরা যাতে তারা হেল্প করে। কেয়া যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মানবিক বিভাগে অধ্যয়ন করছে। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার প্রচারে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন। গতকাল উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের আসানসোলে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় মমতার সব প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন মোদী। দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের সমালোচনা করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ছবি আঁকা নিয়ে তীব্র কটাক্ষ করেন বামফ্রন্টের নেতারা। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন 11 এপ্রিল। সেদিন মাওবাদী প্রভাবিত এলাকার দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। সেই ভোটের শেষ মুহূর্তের প্রচারণায় এখন ভিভিআইপিরা একে অপরের ওপর তীব্র আক্রমণ চালাচ্ছেন। বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে 3টি নির্বাচনী সভায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারদার অর্থনৈতিক কেলেঙ্কারি থেকে সম্প্রতি narda.com নামের এক ওয়েব পোর্টালে ফাঁস হওয়া তৃণমূল নেতাদের ঘুষকাণ্ড নিয়েও মমতার সমালোচনা করেন মোদী। कांग्रेस के नेताओं ने चुनाव में लेफ्ट के खिलाफ क्या क्या बोला था वो जरा वीडियो निकाल करके सुन लो, पता चल जाएगा कि लेफ्ट वाले क्या करते थे। এদিকে মমতার বিরুদ্ধে যখন তীব্র ভাষায় আক্রমণ করছিলেন মোদী, ঠিক তখনই রাজ্যবাসীর কাছে বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টকে ঠিকানাচ্যুত করার আহ্বান জানান মমতা। সম্প্রীতির পক্ষে ভোট দেবেন, সংহতির পক্ষে ভোট দেবেন, উন্নতির পক্ষে ভোট দেবেন, প্রগতির পক্ষে ভোট দেবেন, আর সিপিএম আর কংগ্রেস আর বিজেপির ঠিকানাটা হারিয়ে দেবেন পার্মানেন্টলি, যাতে কোনোদিন আর না চাইতে আসে। এদিন এক সভায় বামফ্রন্টকে শীর্ষ নেতা মোহাম্মদ সেলিম তৃণমূল নেত্রীর ছবি আঁকা নিয়ে তিরস্কার করেন। উনি বলেছিলেন আমি সাকাসাক ছবি আঁকি ফাটাফাট বিক্রি হয়, সেই টাকা দিয়ে হচ্ছে বলেননি তো? দিদি এখন কেন সাকাসাক ছবি আঁকছেন না? এখন কেন ফাটাফাট বিক্রি হচ্ছে না? কারণ যারা ফাটাফাট কিনছিল সেই চিট ফান্ডের মালিকগুলো এখন আলিপুর জেলে মদন মিত্রের সঙ্গে শুয়ে কাটাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক শক্তি বামফ্রন্ট। তৃণমূল ছাড়াও কংগ্রেস ও বিজেপির প্রচারণায় ব্যস্ত এখন প্রার্থীরাও। সময় সংবাদ, কলকাতা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার প্রয়াত বাবার ব্রিটেনে কর ফাঁকি দিয়ে বিদেশে গড়ে তোলা তহবিল থেকে সুবিধা নেওয়ার কথা স্বীকার করেছেন। 2010 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার 4 মাস আগে ব্লেয়ারমোর ট্রাস্ট নামে তহবিলটি $42,000 বেচে দেওয়ার কথা জানান তিনি। এর আগে পানামা পেপারস কেলেঙ্কারির ফাঁসের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন তার নিজের নামে কোনো শেয়ার কিংবা দেশের বাইরে নিজস্ব কোনো তহবিল নেই। এদিকে বিরোধীরা রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে পানামা পেপারসে উঠে আসা নিজ দেশের সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিভিশন বক্তৃতায় পুতিন বলেন, পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা রাশিয়ার একতা ও ভ্রাতৃত্ববোধ দেখে উদ্বিগ্ন। গত সোমবার পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ফাঁস করা তথ্যে দেখা যায় অর্থ কেলেঙ্কারির সঙ্গে পুতিনের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী জড়িত। খেলার খবর। প্রথমবারের মতো আইপিএলে খেলতে কাটার মাস্টার মুস্তাফিজ এখন ভারতে। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদে প্রথম খেলা 12 এপ্রিল হলেও এরই মধ্যে পুরো দল শুরু করে দিয়েছে অনুশীলন। তবে অনুশীলনের ফাঁকে নতুন সতীর্থদের সঙ্গে অবসর সময়টা ভালোই উপভোগ করছেন এই বোলিং সেন্সেশন। সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে পুরো দলকে দেখা যায় পুল খেলতে, যেখানে ছিলেন মুস্তাফিজও। চলুন দেখে আসি তাদের পুল খেলার কিছু অংশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন স্বপ্ন আর উদ্যমে দোরগোড়ায় বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বিরাম নেই ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে। চুয়াডাঙ্গায় কৃষি বিভাগের ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
আশপাশের 16টি ইউনিয়ন আওতায় নিয়ে শিগগিরই বাড়ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিধি। অন্তর্বর্তী সময়ে জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন বঞ্চিত থাকার আশঙ্কা। এবং পর্যটকদের জন্য বান্দরবানের স্বতন্ত্র ট্যুরিজম অঞ্চল গড়ে তুলছে সরকার। অত্যাধুনিক আবাসন ব্যবস্থা সহ থানচিতে নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।